প্রথমেই সবাইকে নমস্কার জানাই। গতকাল আমি ফেসবুকে একটা লাইভ করেছিলাম, যেখানে 2016 এসএলএসটি আরএলএসটি নিয়ে আমি অনেকগুলো কথা এবং তার সপক্ষে কতগুলো প্রমাণ তুলে ধরেছিলাম। এবং সেখানে আমি একটা কথা বলেছিলাম, মধ্যশিক্ষা পর্ষদের করা এমএ ফাইলের ওপর নির্ভর করে এসএসসি যে লিস্ট প্রকাশ করেছিল, সেই লিস্ট প্রকাশের মধ্যে অস্বচ্ছতা ছিল এবং এসএসসি সেই অস্বচ্ছ লিস্টকেই কোর্টে দাঁড়িয়ে ভুল তথ্য দিয়ে কোর্টকে বিভ্রান্ত করে সেই লিস্টকেই বৈধ বলে চালিয়ে এবং সেই লিস্টে থাকা শিক্ষকদের যোগ্য শিক্ষক বলে দাবি করে তাদের পুনরায় স্কুলে ফেরানোর ব্যবস্থা করে। কিন্তু আমি বলেছিলাম যে এই লিস্ট প্রকাশটা অবৈধ এবং আপনারা সেটা অনেকেই জানেন। কিন্তু যেটা মিডিয়া দ্বারা প্রকাশ হয়েছে তার বাইরেও বা তার পেছন সাইডে কি হয়েছিল সেটা কিন্তু আমরা অনেকে জানি না। কারণ ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট তার প্রতিটি রায়ে বিশেষ করে 3টে ক্যাটাগরির কথা বারবার বলে গিয়েছে: এক্সপায়ারিয়ার প্যানেল, আউট অফ প্যানেল, র্যাঙ্ক জাম্প, সেই সঙ্গে ব্ল্যাঙ্ক ওয়েমার। এই কথাগুলোকে বারবার উল্লেখ করেছে, কারণ প্যানেল এক্সপায়ারি হওয়ার পর নবম, দশম এবং একাদশ দ্বাদশের যে কাউন্সিলিংগুলো হয়েছিল, সেখানে নবম দশমের থার্ড কাউন্সিলিং এবং একাদশ দ্বাদশের সেকেন্ড কাউন্সিলিংয়ের পরে যে কাউন্সিলিংগুলো হয়েছে সেগুলো আফটার এক্সপায়ারি প্যানেল কাউন্সিলিং হয়েছিল। সেই সংখ্যাটাকেও এসএসসি কিভাবে সবার সামনে গোপন রেখে কোনো এক অদৃশ্য শক্তির ছোঁয়ায় সেই রাত লিস্ট প্রকাশ করেছিল, সেটা আমরা অনেকেই ধারণা করতে পারি যারা আমরা এর মধ্যে আছি। কিন্তু যারা এর মধ্যে নেই, যারা মনে করেন আমরা সব জানি, বা যে মিডিয়া মনে করে যে আমরা সব সঠিক বলছি, তাদের উদ্দেশ্যে আমি একটা অডিও আপনাদের শোনাচ্ছি, যে অডিওটা এই লড়াইয়ের যারা সাথী বঞ্চিত ফ্রেশার্স গ্রুপ, তাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেটার জন্যই আমাদের লড়াই, যেটা বাঁচানো সম্ভবত সেটাকে বাঁচানোর লড়াই। সেক্ষেত্রে কেউ হয়তো সেই ভ্যালিডিটি প্যানেলের কেউ হয়তো 2025-এ কল হয়ে থাকতে পারেন, কেউ হয়তো মানে এতে রেকমেন্ডেশন পেতে পারেন, সেটা আমাদের দেখার বিষয় নয়। সুতরাং যারা ভ্যালিডিটি প্যানেলে ছিল, যেটাকে বাঁচানো সম্ভব হতো কোর্টের মাধ্যমে বা এসএসসি চেয়ারম্যানের মাধ্যমে, সরকার চাইলেই বাঁচাতে পারতো, সেটাকে এই দালালরা বাঁচাতে দেয়নি পলিটিক্স করে। তো সেইটার জন্যই আমাদের লড়াই হচ্ছে ভ্যালিডিটি প্যানেলের জন্য। যেটাকে বাঁচানো তখন যেত, সেটাকে আমরা এখন চেষ্টা করছি, সেটা আমাদেরকে সরকারের কাছে দরবার করবো। এটা কিন্তু আপনি একটা পোর্শন বললেন যে তখন যদি ভ্যালিডিটি প্যানেল বাঁচতো, এক একটা করে কিন্তু পরপর কাউন্সিলিং বেঁচে যেত, কিন্তু ওই যে পরপর এরকম পুরো প্যানেল যে আমাদের শেষ হয়ে গেল। চেয়ারম্যান বলেছিল পরিষ্কার, ওই দিন চেয়ারম্যান পরিষ্কার বলেছিল গেলেই পরের কাউন্সিলিং গুলো বাঁচবে, জসিমবাবু না হিন্দি ভিতরে ছিল। জসিমবাবু চেয়ারম্যান কি বলেছে একটু বলুন, শুনে রাখি আপনার কাছ থেকে। জসিমবাবু আপনি বলুন তো, একটু বলুন। চেয়ারম্যান ওই দিন পরিষ্কার বলেছিল যে আমরা আজকে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং অর্থাৎ ভ্যালিডিটি প্যানেলের মধ্যে যারা আছে 11-12 এর ফার্স্ট সেকেন্ড, 9-10 এর ফার্স্ট সেকেন্ড থার্ড,
এই তিনটে মানে 11-12 এর দুটো কাউন্সিলিং এর লিস্ট আর 9-10 এর তিনটে কাউন্সিলিং এর লিস্ট আমরা আজকে দিয়ে দিই, আমাদের রেডি আছে, আমরা পাবলিশ করব কিছুক্ষণের মধ্যেই। যেই বলেছে তখন বলছে চিন্ময় বলছে তাহলে বাকি কাউন্সিলিং গুলো আপনি পাবলিশ করবেন না, তাহলে সেগুলো কি আমরা টেন্টেড? তখন চেয়ারম্যান বলছেন আরে টেন্টেড বলে নয়, ওটা ভ্যালিডিটি প্যানেলের মধ্যে নেই, তাই আমরা পরে ভাবছি এই লিস্টটা বের করে সার্টিফাই করে আমরা কোর্টের কাছে জমা দিয়ে এদেরকে বাঁচিয়ে দিই, তারপরে বাকিগুলো অটোমেটিকলি ভাবে বেরিয়ে যাবে। তখন ও বলছে আমি কোনোভাবেই বের করতে দেব না। ঠিক আছে, যদি বেরোলে সবাই সব কাউন্সিলিং এর বের করতে হবে, না হলে কোনো কাউন্সিলিং এর বের করানো যাবে না। আর যদি বের করান তো আমি আগুন লাগিয়ে দেবো এখানে, বলেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। বাকি সবাই ম্যাক্সিমাম প্যানেল এক্সপায়ারি ছিল, তারা কেউ আর চাইলো না। সঙ্গে সঙ্গে চেয়ারম্যান উঠে গেল, উপরে গিয়ে কার সঙ্গে ফোনে কথা বললো, দেন বলছে ঠিক আছে আজকে তোমরা যাও, কোনো লিস্ট আমি আর বের করছি না এই মুহূর্তে, বলতে ওখান থেকে বেরোনো হলো। মানে একমাত্র এই চিন্ময় এবং আরো কিছু জন ছিল তাদের জন্যই ওই দিন বেরোনো, না কিন্তু লিস্ট একদম রেডি ছিল, বেরোতো ওই দিন। দেবাশিস, আমি একটা কথা বলছি। ওই হ্যাঁ, বলো। আমাদের যখন স্কুলে ডিআই এন থেকে যখন লিস্টটা গেছিল না ওইটার পরে, তখন কিন্তু এটা তোরা একটু মাথায় রাখিস, একদম তখন একদম, আর কিন্তু ওই দুটো আলাদা আলাদা up to- লিস্ট ছিল। হ্যাঁ, দুটো আলাদা আলাদা লিস্ট ছিল, আফটার থার্ড কাউন্সিল আর হচ্ছে বিফোর থার্ড কাউন্সিল। এটা একটা অবশ্যই আমাদের অথেন্টিকেট করার ম্যাটার বটেই, কারণ ওটা এসএসসি থেকেই গেছিল। প্রশ্নটা এখানে তোরা তুলবি, এই দুটো লিস্ট এভাবে পাঠানোর কারণটা কি? নিশ্চয়ই এর মধ্যে কোনো ক্লু লুকিয়ে রয়েছে, এই প্রশ্নটা তোরা করবি। ঠিক আছে, আচ্ছা, আর একটা একটা কথা কথা বলি বলবো। দেবাশিস, বলছি আমাদের এই অভিযানটাকে সৌজন্যমূলক সাক্ষাৎকারের অভিযান রাখ। হ্যাঁ, এটা সৌজন্যমূলক, এটা কোনো ঠিক অভিযান আছে? বলা হচ্ছে না। হ্যাঁ, না, সৌজন্যমূলক। সৌজন্যমূলক একদম একদম একদম। সাক্ষাৎকার রাখ, যেখানে গিয়ে আমরা আমাদের দুর্দশার কথাটা তাদেরকে একটু রিকল করাতে যাচ্ছি, আর কিছু না। আমাদের তরফ থেকে তাদের কাছে আমাদেরকে উদ্ধার করার জন্য কোনো পন্থা অবলম্বন করার জন্য আবেদন রাখতে যাচ্ছি। সহমত জানাই, ম্যাডামের কথায় আচ্ছা, সহমত জানাই। একটা কথা বলবো, জসিম স্যার একটা কথা, হ্যাঁ, বলুন। জসিম একটা কথা বলে নিই আমি। আচ্ছা, লড়াইটা হবে। তখন দেবাশিস স্যার, তখন চেয়ারম্যান সার্টিফাই করে 1-2 কাউন্সিলিং এর লিস্ট দিতে গিয়েছিলেন, সেটা যখন তৈরি আছে, তাহলে এই নতুন চেয়ারম্যানকে সেই বিষয়টা জানালে আশা করি ওই ওই লিস্টটা উনি পাবলিশ করে দেবেন। আর যদি একটা ডেপুটেশন দেওয়া যায় ওই আনটেন্টেড লিস্ট ভ্যালিডিটি প্যানেলের, ওটাকে অডিওটা শোনার পর আমার মতো আপনাদেরও প্রশ্ন হওয়া উচিত, মনে প্রশ্ন জেগেছে নিশ্চয়ই, যে এসএসসির চেয়ারম্যান কি ভয় পেয়েছিলেন? ভয় পেয়েছিলেন না কোনো স্বার্থ লুকিয়েছিল এর মধ্যে? যেখানে তিনি নিজেই বলেছেন কোনটা প্যানেলের মধ্যে হয়েছে, কোনটা প্যানেলের বাইরে হয়েছে, সময়সীমাটা তিনি জানেন। এবং আপনারাই শুনেছেন এখানে যে ডিআইকে আমরাও জানি যে ডিআইকে দুটো লিস্ট পাঠানো হয়েছিল, বিফোর থার্ড কাউন্সিলিং, আফটার থার্ড কাউন্সিলিং, নবম এবং দশম শ্রেণীর জন্য, এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বিফোর সেকেন্ড কাউন্সিলিং এবং আফটার সেকেন্ড কাউন্সিলিং দুটো লিস্ট পাঠানো হয়েছিল। কেন? প্রশ্ন আমাদেরও ওঠে, কেন বিভাজন করে পাঠানো হলো? কেন সেই ব্যাখ্যা এসএসসি কোর্টের সামনে তুলে ধরলো না? চেয়ারম্যান কাকে ফোন করেছিলেন? কোন জাদু কাঠির ছোঁয়ায় তিনি লিস্টটা প্রকাশ করলেন না, পরে তাকে করতে হলো? তিনি সত্যি কি কাউকে ফোন করেছিলেন? যদি করে থাকেন তাহলে সেই ফোনের কল লিস্ট থেকে কার সঙ্গে কী কথোপকথন হয়েছিল সেটাও আমাদের জানার দরকার আছে। তাই বর্তমান সরকারের কাছে আমি অনুরোধ করব, তৎকালীন চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী, এবং যদি ফোনে কথা হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে সিবিআই দিয়ে জেরা করানো হোক।
এই লিস্ট অনুযায়ী এসএসসি যোগ্য বা টেন্টেড বলে একটা ব্যাখ্যা তৈরি করে এবং সেটাকে কোর্টের কাছে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাদেরকে স্কুল পাঠাচ্ছে তারাই নাকি যোগ্য। তারা যদি যোগ্য হয়, কোন মাপকাঠিতে যোগ্য বলা হচ্ছে? ওএমআর ইস্যু তো একটা আলাদা ইস্যু, ওএমআর মিসম্যাচ আলাদা ইস্যু। শুধু তাই নয়, এই যে শেষ যে এসএসসি লিস্টটা প্রকাশ করেছে সেখানেও একটাও এক্সপায়ারি প্যানেলের নাম নেই। ফলে আফটার কাউন্টস এক্সপায়ারি অফ প্যানেল যারা ছিল তাদেরকে এসএসসি কিভাবে স্কুলে যেতে দিচ্ছে, যেখানে কোর্ট অর্ডারে বারবার বলা হয়েছে এক্সপায়ারি প্যানেলকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। ফলে আমি বারবার অনুরোধ করব বর্তমান সরকারকে, এই জিনিসটাও ভেবে দেখা হোক। আমি এখন আর একটা আপনাদের ভিডিও দেখাবো, যেটা তৎকালীন বিরোধী দলনেতা, আজকে যিনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আইনের জ্ঞান, কোথায় কোন বিল এনে কিভাবে সেটাকে সমাধান করা যায়, সেই জ্ঞান ওনার অনেক বেশি। আমরা আমাদের সাবজেক্টের বাইরে এই জ্ঞান আমাদের মধ্যে নেই। কিন্তু উনি বিরোধী দলনেতা থাকা অবস্থায় বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন অনেকগুলো কথা। কাদেরকে পাশে নিয়ে সেটাও আপনারা দেখুন, তারপরে আমি সেটাও নিয়ে ব্যাখ্যা দেবো আপনাদের। থাকার আশ্বাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্য সচিবকে চিঠি পাঠাচ্ছি, যোগ্যদের তালিকা বহাল রাখা হোক। এ নিয়ে সর্বদলীয় প্রস্তাব আনা হোক বিধানসভায়, দাবি শুভেন্দু অধিকারী। যোগ্যদের চাকরি বাঁচাতে সরকারের প্রস্তাব সমর্থন করব। সর্বদলীয় প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে যাক রাজ্য সরকার। শিক্ষা ব্যবস্থায় ক্রাইসিস, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করুন। মুখ্যমন্ত্রীকে নিশানা চাকরিহারাদের। স্পিকারকে একটা চিঠি দিন যে সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়, আমার ধারণা এটা একটা নজির স্থাপন। আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, অপোজিশনকে দিচ্ছি, স্পিকারকে দিচ্ছে যে স্পিকার সরকারকে অনুরোধ করুন, যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে। দেখুন, গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল। আমরা যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে, আপাতত শিক্ষকদের বিষয়, শিক্ষক শিক্ষিকাদের তালিকায় 806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যান। যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং তুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথ ফিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। এবং বিরোধী দলনেতা যেটা জানালেন সেটা অবশ্যই একটা সাধুবাদ জানাই এরকম একটা পদক্ষেপের জন্য। যদি উনি এটা করেন অবশ্যই খুব ভালো হয়, কারণ আমরা চাইছি যে যোগ্যদের স্বার্থে, শিক্ষার স্বার্থে যেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে সুরক্ষিত রাখার শেষ প্রচেষ্টাটুকু যেন করা হয়। আজকের যিনি সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী, যিনি তৎকালীন বিরোধী দলনেতা ছিলেন আমাদের বিধানসভার, তিনি জানতেন এবং তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের জন্য যে ঘটনাটা ঘটেছে শিক্ষক নিয়োগ নিয়ে 16 সালের প্যানেলটা নিয়ে, এটা এক্সেপশনাল কেস, একটা অপ্রত্যাশিত ঘটনা, যেটাকে পরিবর্তন করা সম্ভব যদি রাজ্য সরকার মনে করে। কারণ তিনি তার প্রসেস এবং সব কিছু ব্যাখ্যা করেছেন ওখানে। এবং এই ভিডিওটাই
বর্তমানে অনেকে ভাইরাল করছেন যে আমরা মুখ্যমন্ত্রীর উপর আশা রাখছি, কারণ তিনি বিরোধী দলনেতা থাকা অবস্থায় যে পদ দেখিয়েছিলেন, আজকে তিনি মুখ্যমন্ত্রীর যে আসন সেখানে অধিষ্ঠিত, তিনি আসীন হয়েছেন ওখানে, ফলে তিনার দ্বারা করা সম্ভব। ফলে আমরা প্রত্যেকেই তিনার প্রতি আশা রেখেছি, আশা রাখাটাই স্বাভাবিক। তিনিও আজকে এই মুখ্যমন্ত্রীর যে রাজধর্ম তিনি পালন করবেন, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই বিশ্বাস আমাদের প্রত্যেকের আছে। তিনি বলেছেন যোগ্যদের শিক্ষকদের ফেরানোর রাস্তা আছে, কিভাবে বিল আনতে হয়, কিভাবে সেই বিল সমর্থনযোগ্য করে আইনের দরগড়ায় পৌঁছে গেলে সেখান থেকে পাওয়া যায়, ফেরানোর রাস্তা জানেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, যে সংখ্যাটার কথা বলা হচ্ছে যোগ্য এবং যাদেরকে অযোগ্য বলে আপনারা ছুঁড়ে ফেলে দিয়েছেন, কেবলমাত্র সেখানে শেষ যে লিস্ট আমরা দেখেছি, যাদের OMR এর নাম্বার মিসম্যাচ আছে তাদেরকে, এবং আউট অফ প্যানেল তাদেরকেই এই SSC একটা লিস্ট তৈরি করেছে যে এরা অযোগ্য। এই যোগ্যের কথা শুনতে শুনতে আমাদের জীবনের অর্ধেকটা সময় পার হয়ে গেল। যোগ্যতা প্রত্যেকের ছিল বলেই আমরা পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিলাম, আমরা চাকরিটা পেয়েছিলাম। আমি 12 পাস করে একজন HS এর শিক্ষক হিসাবে নিয়োগ পাইনি, একাদশ শ্রেণীর শিক্ষক হিসাবে নিয়োগ পাইনি। আমার সেই যোগ্যতা ছিল, মাস্টার ডিগ্রি ছিল, B.Ed ছিল, তবেই আমি চাকরিটা পেয়েছি। আমি অবৈধ শিক্ষক কি বৈধ শিক্ষক সেটা প্রমাণ করার মতো কোর্টের কাছে কোনো অর্ডারে OMR ইস্যু নিয়ে বলা হয়নি আজ পর্যন্ত। SSC মেনে নিয়েছে। কি মেনে নিয়েছে? কোন OMR এর কথা আপনারা বলছেন বারবার? আপনাদের অনেক প্রতিনিধির সঙ্গে, অনেক শিক্ষা দপ্তরের আধিকারিকের সঙ্গে আমরা কথা বলে দেখেছি যে OMRটা বর্তমানে প্রকাশ করা হচ্ছে, সেটা অনেকে জানে বা প্রত্যেকেই জানে এটাই মনে হয় সঠিক OMR, কিন্তু না, এই OMRটা হচ্ছে একটা মিরর কপি, যার অথেন্টিসিটি আজ পর্যন্ত কোর্টের কাছে নেই, CBI দিতে পারেনি। যে কোর্ট এই ডেটার CFSL রিপোর্ট চেয়েছিল, সেই কোর্টের কাছে CFSL রিপোর্টটা নেই। যে সুপ্রিম কোর্টে এই ডেটার মেটাডেটা চাওয়া হয়েছিল, সেই মেটাডেটা কোর্টে জমা পড়েনি, তারপরে ফাইনাল জাজমেন্ট হয়ে গেল। আমরা ন্যায় বিচার পাইনি। ফলে ন্যায় বিচার করতে গেলে সঠিক আইন, সঠিক নিয়ম, সঠিক ব্যাখ্যা এবং তার সঙ্গে বিজ্ঞানের, প্রযুক্তির যে সংমিশ্রণ ঘটিয়ে এই প্যানেলে কারা যোগ্য কারা অযোগ্য সেটা প্রমাণ করতে হবে। আমরাও দীর্ঘ লড়াই করব। তার কারণ হচ্ছে সিবিআইয়ের যে চার্জশিটের কথা বলা হচ্ছে, সিবিআই যে এফিডেভিটগুলো দিয়েছে, সেখানে SSC তার যে সার্ভারের নাম্বার, সেই নাম্বারের সঙ্গে সিবিআইয়ের দেওয়া তথ্যের নাম্বারে কত প্রকারের মিল আছে সেটাও আমি আপনাদের সামনে একদিন তুলে ধরব। একদিনে অনেক কিছু তুলে ধরা সম্ভব নয়, কিন্তু আপনি বিধানসভার বাইরে দাঁড়িয়ে এই প্যানেল ফেরানো নিয়ে যারা আপনার পাশে দাঁড়িয়ে আছে যোগ্য শিক্ষক বলে, তারা প্রত্যেকেই যোগ্য? আমার তো প্রশ্নচিহ্ন আছে। কারণ আপনি ভিডিওটা ভালো করে দেখুন, বা আমরা প্রত্যেকে যদি দেখি, এখানে যোগ্য শিক্ষকদের যিনি নেতা তিনি দাঁড়িয়ে আছেন, এবং তিনি আমি প্রথম যে ভিডিওটা দেখেছি, আপনাদের অডিওটা শুনিয়েছি, সেখানেও কিভাবে তিনি প্যানেল এক্সপায়ারির পরে চাকরি পেয়েছেন সেই লিস্টটা প্রকাশ না করার জন্য
চেয়ারম্যানকে কিভাবে তিনি ওখানে কথাগুলো বলেছেন সেগুলোরও তদন্ত হওয়া উচিত। ফলে সঠিক যোগ্যতা যারা মাপকাঠি পেয়ে চাকরি পেয়েছিল, যাদের নামে কলঙ্ক নেই বলছেন, সংখ্যাটা কিন্তু 15,000 কি 1500, সেই সংখ্যাটা আজ পর্যন্ত কিন্তু সিবিআই দিয়েছে। সিবিআই কাউকেই অথেন্টিকেট করে দিতে পারেনি যে এরাই টেন্টেড, এরাই আনটেন্টেড। সিবিআই কেন, আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট পারেনি। সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টের আপনারা যদি 28 নম্বর প্যারাটা পড়েন, সুপ্রিম কোর্ট সেখানে ওএমআরকে মান্যতা দেয়নি। ফলে ওএমআর প্রকাশ হয়ে গেছে, এটাই বৈধ ওএমআর, এটাই অবৈধ ওএমআর তা নয়। যারা যোগ্য বলে বলছেন ওএমআরের বেসিসে, আমি পরবর্তীকালে ভিডিওতে কিছু ওএমআর, যে ওএমআরগুলোকে আপনারা যোগ্য বলছেন সঠিক, তার কিছু কপি নিয়ে আসবো যেগুলো সিবিআই উদ্ধার করেছে। কিছু ওএমআরে ক্যান্ডিডেটের সিগনেচার নেই, রোল নাম্বার ফিল আপ নেই, ইনভিজিলেটর সিগনেচার নেই। সেই ওএমআরটা ইভ্যালুয়েট হলো কি করে? সাবজেক্ট কোড নেই, কি করে ইভ্যালুয়েট হলো? তারা যোগ্য? আরও কিছু ওএমআর দেখাবো যাদের ওএমআরটা ফিল আপ বলে নিজেদের যোগ্য বলছেন। বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার ওএমআরের নাম্বার কত? অ্যান্সার কির সঙ্গে মিলিয়ে দেখেছেন? সিবিআই দেখেছে? 22 লক্ষ ওএমআর সিবিআই ওই অ্যান্সার কির সঙ্গে মিলিয়ে দেখেছে কে কত পেয়েছে? শুধু একটা রাজনৈতিক চক্রান্তের কারণে, একটা প্যানেলকে হ্যারাসমেন্ট করার জন্য 3 বছর ধরে একটা নাটক তৈরি করা হলো একটা অপরিচিত ব্যক্তির বাড়িতে বসে বসে, আর কিছুই ডেটা পাওয়া গেল না। আর সিবিআই যেটা দিয়েছে সেটাও আপনাদের সামনে নিয়ে আসব। সেই জন্যই আপনাদের সামনে একটার পর একটা আমি জিনিস তুলে ধরব, দীর্ঘায়িত করব না। বর্তমান শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, 2016 প্যানেলের যে দুর্নীতিগুলোর কথা বলা হয়েছে সেগুলোকে সঠিক মাপকাঠিতে যাচাই করে তারপরে এই যোগ্য অযোগ্য তকমা নিয়ে আসবেন। এবং পুরাতন এসএসসির চেয়ারম্যান যাদেরকে যোগ্য বলে স্কুলে পাঠাচ্ছে তাদেরকে সঠিক মাপকাঠিতে বিচার করে এই এক্সপায়ারি প্যানেলকে আপনারা এখান থেকে আগে বাদ দিন। কোর্টের প্রত্যেকটা অর্ডার পাতায় লেখা আছে এই এক্সপায়ারি প্যানেলকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, কারণ তারা অবৈধ বলেই তাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে। এবং এই সংখ্যাটাকে এসএসসি বাঁচাতে গিয়ে ওএমআর ইস্যুটাকে যেখানে কোর্ট মান্যতা দেয়নি, এসএসসি সেখানে মান্যতা দিয়ে নিজের পিঠ বাঁচাতে চেয়েছে। আজকে নয়, আমরা দীর্ঘদিন আরও 10 বছরও যদি লড়াই করতে হয় এটা নিয়ে লড়াই করব। কোনো না কোনো দিন তো এর ন্যায় বিচার আমরা পাবই। কারণ সিবিআইয়ের যে এভিডেভিট দেওয়া হয়েছে, শেষ এভিডেভিট, সেখানে যে অ্যানেক্সচারটা দেওয়া হয়েছে সেই অ্যানেক্সচারটাও আপনাদের সামনে আনব। তাই অনুরোধ করব, অবশ্যই আপনারা এই যে আইনি জটিলতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে শিক্ষামন্ত্রী বলেছেন, এটা বুঝে ওঠা খুবই মুশকিল, একদম মুশকিল। সময় নিন, সময় নিয়ে সঠিকভাবে এটার বিচার করুন, এই অনুরোধ থাকবে আপনাদের কাছে। নমস্কার, ধন্যবাদ।